ওকে, তাহলে আমরা আজকে প্রথমে আজকে প্রথমে গ্রাফিক ডিজাইনের একদম ফার্স্ট লেভেলের কিছু ক্লাস করব। ওকে, এই ফার্স্ট লেভেলের ক্লাসগুলো যখন করব আমাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু বিষয় আয়ত্ত রাখা প্রয়োজন। প্রথমে আমরা একটু একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, গ্রাফিক ডিজাইনটা আসলে এটা কি জিনিসটা কি? হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আমরা কি গ্রাফিক্স ডিজাইন বলবো নাকি গ্রাফিক ডিজাইন বলবো? মূলত শব্দটা কি হবে? শব্দটার উচ্চারণ হলো এরকম, গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, আর একটা যে শব্দ আছে গ্রাফিক্স, গ্রাফিক্স এটা আলাদা একটা ভিন্ন শব্দ। বুঝা গেছে? তা আমরা যে গ্রাফিক ডিজাইনটা করি এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইন না, এটা কি হবে? গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইনটা একটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। বুঝা গেছে? গ্রাফিক ডিজাইনের এটা শুরু হয়েছে কোন দেশ থেকে? গ্রিস থেকে। ক্লিয়ার? আমরা টোটাল কথা হলো আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যা কিছু দেখি আমাদের সামনে, প্রত্যেকটা বিষয়ই কোনো না কোনো ডিজাইন করা, কোনো না কোনো ভাবে ডিজাইনের অংশ। সাপোজ আপনি যদি যা রাতে ঘুমাতে যাচ্ছেন দাঁত ব্রাশ করে উঠে ব্রাশ করছেন, ব্রাশটাও কি একটা ডিজাইন করা, তাই না? ডিজাইনের অংশ। এখন খেয়াল করেন, আমরা সাধারণত সারা পৃথিবীতে যত ধরনের ডিজাইন আছে এইগুলো ডিজাইনগুলো আসলে কি? আসলে তো একটা নকশা বা একটা ভিজুয়াল কমিউনিকেশন। ডিজাইনটা আসলে কি বলা হয়? একটা ভিজুয়াল কমিউনিকেশন। ডিজাইনকে বলা হয় কমিউনিকেশন। এটা কিন্তু একটা যোগাযোগ করে, নাকি? আপনি এইখানে ওয়ালের মধ্যে লেখা দেখছেন আমাদের প্রতিষ্ঠানের নাম, তারপরে লেখা দেখছেন ল্যাব এ, ল্যাব 1 2 3, এইগুলো লেখা দেখছেন। এইগুলো কি আপনাকে বলে দিচ্ছে না, দিক নির্দেশনা দিচ্ছে না যে এইটা ল্যাব 2, এইটা ল্যাব 3? এরকম দিক নির্দেশনা দিচ্ছে না? এটা কি কমিউনিকেশন হচ্ছে না? আমাদের এটাও কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে। ডিজাইন মিন্স হলো পার্ট অফ কমিউনিকেশন। ঠিক আছে? ওকে, একদম ডাইরেক্ট ভার্বাল কমিউনিকেশন কিন্তু। ঠিক আছে, নন ভার্বাল কিছু না। ভার্বাল নন ভার্বাল দুই ধরনেরই আছে। বোঝা গেছে? এখানে এটা লিখিত কমিউনিকেশন না, এখানে আমাকে কিন্তু সে লিখিত ভাবে জানিয়ে দিচ্ছে। কি দিচ্ছে এখানে? যে এটা ল্যাব 3 নাকি এরকম, এটা আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান, এখানে ফ্রিল্যান্সিং কোর্স করানো হয়। এটা সবই কিন্তু এখানে আসলেই ডিজাইনগুলো দেখলেই আপনি বুঝতে পারছেন, তাই না? টোটাল এই ডিজাইন মানেই হলো একটা ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন। বুঝা গেল? এবারে আসেন, ডিজাইনটা আসলে সারা পৃথিবীতে কয় ধরনের ডিজাইন আছে? সারা পৃথিবীতে টোটাল যত ধরনের ডিজাইন আছে এই সব ধরনের ডিজাইনকে ভাগ করা হয় দুই ভাগে। কি কি সেটা? এই ডিজাইনগুলোর মধ্যে একটা আছে হলো স্টিল গ্রাফিক্স, স্টিল গ্রাফিক্স আর একটা হলো মোশন গ্রাফিক্স। ঠিক আছে, স্টিল গ্রাফিক্স আর একটা কি? মোশন গ্রাফিক্স। এই মোশন গ্রাফিক্স বলতে মূলত বোঝানো হয় যে ডিজাইনটা মুভ করে। ক্লিয়ার? যে ডিজাইনটা কি করে? মুভ হয়, অ্যানিমেট হয়, এইটা হলো মোশন গ্রাফিক্স। আমরা ভিডিও এডিটিংকে এক ধরনের মোশন গ্রাফিক্স বলতে পারি। আমরা যদি বলি যে কি বলে, কোনো একটা অ্যাড ডিজাইন করছেন আপনি, কোনো একটা অ্যাড বানাচ্ছেন বা কোনো একটা অ্যানিমেশন ক্রিয়েট করছেন, এগুলো সবগুলো কিসের? এই মোশন গ্রাফিক্স ডিজাইনের মোশন চ্যাপ্টারের অন্তর্গত। ক্লিয়ার? বোঝা গেছে? এখন এইখানে এই মোশন গ্রাফিক্সের মধ্যে আছে মিডিয়া ডিজাইন, তারপরে আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিজাইন আছে। ঠিক আছে, এরকম প্রিন্ট মিডিয়া আছে, অনেক কিছু আছে। এরপরে আসেন যেটা হলো স্টিল গ্রাফিক্স। এই স্টিল গ্রাফিক্সটা হচ্ছে আমরা যে গ্রাফিক ডিজাইনটা নিয়ে কাজ করব, অর্থাৎ যেটা নড়াচড়া করবে না বা মুভমেন্ট হবে না। ক্লিয়ার? যেটা স্থির থাকবে, এটাকে বলা হয় স্টিল গ্রাফিক্স। এই স্টিল গ্রাফিক ডিজাইনকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয় ভাগে? স্টিল গ্রাফিক্স কয় ভাগে ভাগ করা হয়েছে?
দুই ভাগে। এর মধ্যে প্রথমত রয়েছে রাস্টার ডিজাইন, রাস্টার ডিজাইন, আরেকটা হলো ভেক্টর ডিজাইন। রাস্টার ডিজাইন আরেকটা কি ডিজাইন? ভেক্টর ডিজাইন। তো এখন আসেন রাস্টার ডিজাইনটা আসলে কি আর ভেক্টর ডিজাইনটা আসলে কি। আমরা সাধারণত যে ডিজাইনগুলোকে চোখে দেখে থাকি, ধরেন আমি একটা পাসপোর্ট সাইজের ছবি তুললাম, আমি একটা এইখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টির একটা ছবি তুললাম, ন্যাচারাল একটা ছবি তুললাম, এই যা কিছুই তুললাম এইগুলো সবই হলো আমাদের রাস্টার ডিজাইন। কি ডিজাইন এগুলো? রাস্টার ডিজাইনের মূল বৈশিষ্ট্য হলো এগুলা পিক্সেল পিক্সেল ভিত্তিক ভাগ করা থাকে। পিক্সেলটা তাহলে কি? আমরা বললাম যে রাস্টার ডিজাইনটা পিক্সেলের ভিত্তিতে সাজানো থাকে, তাই না? আপনি যখন বলবেন রাস্টার ডিজাইন কি, তখন তার উত্তর হবে যে ডিজাইনটা পিক্সেলের ভিত্তিতে সাজানো থাকে, পিক্সেলেটেড থাকে, এটা হলো রাস্টার ডিজাইন। তাহলে পিক্সেলটা আসলে কি? দেখেন, পিক্সেলটা হলো এইদিকে নিচের দিকে একটু আসি, আমরা পিক্সেলটা মনে হয় লিখে রাখছি এক জায়গায়, ঠিক আছে? আমরা সব কিছুই এখানে লিখে রাখছি, দেখেন এই যে এটা, এই নোটটা দিয়ে দেবো আপনাদেরকে। প্রথমত হলো মিডিয়ার ভিত্তিতে ডিজাইন দুই প্রকার, আর হলো কি সিঙ্গেল মিডিয়া ডিজাইন, মাল্টিমিডিয়া ডিজাইন, এগুলো হলো আপনার মোশন গ্রাফিক্সের। এরপরে আসেন পিক্সেলটা হলো রাস্টার গ্রাফিক ডিজাইনের সবচেয়ে ক্ষুদ্রতম একটা অংশ, অর্থাৎ একটা বর্গাকার স্পেস। আমরা যে ডিজাইনগুলো রাস্টার ডিজাইনের অর্থাৎ ছবি তুলি বা কোনো একটা ছবি কোনো একজনের কাছ থেকে নিয়ে সেটাকে ডিজাইন করে যাই করি না কেন, প্রত্যেকটা ইমেজ অসংখ্য বর্গক্ষেত্রে ভাগ করা। কি করা? অসংখ্য স্কোয়ার সাইজের ছোট ছোট ভাগে ভাগ করা। আপনি যখন একটা ছবিকে অনেক বেশি জুম করবেন, জুম করলে এর ভিতরে এর রহস্য দেখতে পাবেন। দেখা যাবে না? রহস্য দেখা যায়। একটা ছবিকে ধরেন আমরা এখান থেকে ডাউনলোডে মনে হয় কিছু ছবি আছে আমার, সাপোজ এখান থেকে কই নাই, আচ্ছা থাকার কথা তো, এই ধরেন যে ছবিগুলো আছে, সাপোজ এই একটা ছবি আছে, এটাকে যদি এখান থেকে জুম ইন করি, অনেক বেশি জুম ইন করি, দেখেন এই যে আজ ছোট ছোট ঘর ঘর হয়ে গেছে না ভিতরে, হ্যাঁ? এটা সর্বোচ্চ 800% আমি জুম করতে পেরেছি। যদি আরো বেশি জুম করতে পারতাম, ধরেন এটাকে যদি 800 না, আমরা যদি 1600 বা 3200 3000 পিক্সেল পার্সেন্ট পর্যন্ত জুম করতাম, তাহলে দেখতেন এর ভিতরে সব কিছু স্কোয়ার হয়ে যেত। এই যে এখনো কিন্তু এর কর্নার গুলো, এই যে পাঁচ জায়গা যেটা, এই পাথের এখানে ঘর ঘর দেখা যায়, তাই না? তো এইগুলা হলো পিক্সেলেটেড, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা ছবি কিভাবে থাকে, অসংখ্য পিক্সেলে ভাগ করা থাকে, অসংখ্য স্কোয়ার আকৃতির বক্সে, স্কোয়ার আকৃতির বক্সের মধ্যে শত শত ভাগে ভাগ করা থাকে। বোঝা গেছে? তো এখন যে ছবির এই পিক্সেলের মধ্যে এই পিক্সেল সংখ্যা যত বেশি, ঠিক আছে, এই ছবির রেজুলেশন বলা হয় যে তত হাই, ঠিক আছে, এই ছবির রেজুলেশন তত ভালো থাকে। তাহলে রেজুলেশন জিনিসটা কি? রেজুলেশনটা হলো ইঞ্চি ভিত্তিক পিক্সেলের সংখ্যা। কোনো একটা ছবিতে প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে, পিক্সেল কি তা তো একটু আগে দেখলাম, তাই না? একটা ছবিতে 1 ইঞ্চির মধ্যে কতগুলো পিক্সেল থাকবে, ওইটা হলো, ওইটা যত বেশি পিক্সেল থাকবে সেটা হলো, এইটা নির্ভর করে হলো তার রেজুলেশন নির্দেশ করে। বোঝা গেছে? এই পিক্সেলের পরিমাণকে, এটাই হলো একটা ছবির রেজুলেশন। কোনো ডিসপ্লে তার ক্যাপাসিটির বেশি রেজুলেশন দেখাতে পারে না। মনে করেন আমার এই ডিসপ্লেতে ক্যাপাসিটি হলো 1920 বাই 1080, ঠিক আছে, অথবা ধরেন এইচডি কোয়ালিটির ডিসপ্লে। এখন আমি যদি এখানে 4K রেজুলেশনে যে ছবিগুলো সাপোর্ট করবে সেগুলো ওপেন করতে যাই, তাহলে সেগুলো কি আমি এখানে দেখাতে পারবো না, ঠিক আছে? এখানে সেগুলো আমি ওপেন করতে পারবো না, দেখবেন যে সেগুলো আর এখানে আসছে না। বুঝে গেল? তো এবারে আমরা কিন্তু এখানে কি কি জানলাম, পিক্সেল রেজুলেশন কি এইগুলো জানলাম। এবার দেখেন এক একটা পিক্সেল ধরেন এক একটা বর্গ ইঞ্চির মধ্যে ভাগ করা থাকে, তাই না? এক এক বর্গ, এক একটা বর্গ ইঞ্চি না, সরি, এক একটা বর্গ ক্ষেত্র।
এই এক একটা বর্গক্ষেত্র 1 ইঞ্চির মধ্যে অনেকগুলো থাকে, 1 ইঞ্চির মধ্যে অনেকগুলোই থাকতে পারে। এখন এরপরে আরেকটা বিষয় আছে, পিক্সেল পার ইঞ্চি হলো এটা, ঠিক আছে? এটা কি বলে, একটা ইঞ্চির মধ্যে কতগুলো পিক্সেল আছে ওইটাকে বলা হয় পিক্সেল পার ইঞ্চি। আরেকটা বিষয় হলো এই ডট পার ইঞ্চি, প্রত্যেকটা পিক্সেলের মধ্যে, প্রত্যেক ইঞ্চি, প্রত্যেক বর্গ ইঞ্চি জায়গার মধ্যে কতগুলো ডট চিহ্ন আছে এইগুলোকে হিসাব করলে এটাকে বলা হয় ডট পার ইঞ্চি। তো আমরা এই যে গ্রাফিক ডিজাইনের এত কিছু যে দেখলাম, খেয়াল করেন এই গ্রাফিক ডিজাইনটা আসলে কিভাবে করা হয়। গ্রাফিক ডিজাইনটা মূলত 4টি বিষয় খেয়াল রাখতে হয় ডিজাইন করতে গেলে। কি কি? প্রথমত হলো ডিজাইনের ব্রিফ গ্রহণ করা, আমার ডিজাইনটা কিরকম হবে এইটা আগে থেকে জানা, এরপরে খাতা কলম নিয়ে একটা প্ল্যান করা। কি করব? একটা প্ল্যান করব যে ডিজাইনটা আমি এইভাবে করব। এরপরে হলো সফটওয়্যার, কোন সফটওয়্যারে কাজ করব সেটা বের করা। তারপরে হলো ব্রিফ ফরম্যাট অনুযায়ী কাজ ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেওয়া। এবার দেখেন আমরা যে কাজগুলো করব, সফটওয়্যার আমাদের যদি, আমাদের দুইটা ডিজাইন বললাম না, একটা হলো রাস্টার ডিজাইন। আমরা রাস্টার ডিজাইন নিয়েই কিন্তু এতক্ষণ এত কথা বললাম, ঠিক আছে? রাস্টারের মধ্যে আমরা পিক্সেল দেখলাম, এই রাস্টারের মধ্যে রেজুলেশন দেখলাম। এখন এই পিক্সেল বেসড যে ছবিটা আছে এটাকে আমি জুম ইন করলে ভিতরে পিক্সেল গুলো স্কোয়ার স্কোয়ার আকৃতি বিভিন্ন বর্গক্ষেত্রের মধ্যে ভাগ করা দেখতে পাই, ঠিক আছে? এই রাস্টার বেসড ছবিগুলো কোন কোন সফটওয়্যারে করা যায়? এইটা আপনার করা যায় হলো অ্যাডোবি ফটোশপে করা যায়, ঠিক আছে? আপনি ফোন দিয়ে কোনো একটা ছবি তুললেন, ওটাও রাস্টার গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? ওগুলো কি ডিজাইন? রাস্টার গ্রাফিক ডিজাইন। কিন্তু ভেক্টর গ্রাফিক্সটা তাহলে কি? এইটা মূলত তৈরি করা হয়, এইটা ভেক্টর ডিজাইনটা মূলত তৈরি করা হয় বিভিন্ন লাইন, শেপ ইত্যাদির মাধ্যমে ম্যাথমেটিক্যাল ভিত্তিতে, ঠিক আছে? কিভাবে তৈরি করা হয়? কিছু লজিকের ভিত্তিতে, কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে, কিছু লাইন শেপের মাপ নিয়ে এইগুলো করা হয়। বোঝা গেল? এইগুলোর মধ্যে আমরা এভাবে কাজ করি যেটাতে লাইন নিয়ে কাজ করা হয়, শেপ নিয়ে কাজ করা হয়, এবং এইটাকে যদি আমরা হাজার হাজার পার্সেন্ট পর্যন্ত জুম করি, এটাকে 10% থেকে শুরু করে যদি আমরা 64,000% জুম করি তাহলে একটু স্কোয়ার আকৃতির ভিতরে পিক্সেল টিক্সেল দেখা যাবে না। বোঝা গেছে? আমাদের এই ভেক্টর গ্রাফিক ডিজাইনে আমরা ডিজাইন করতে পারি লোগো, ডিজাইন করতে পারি ব্র্যান্ডিং ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের কভার ডিজাইন, প্রোডাক্টের টেমপ্লেট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, টি শার্ট ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন সহ বিভিন্ন ধরনের ক্যালেন্ডার ডিজাইন আছে। এগুলো সব কিছু আমরা ভেক্টর ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করতে পারি। এবং এই ভেক্টর ডিজাইন করার জন্য আমাদের দুইটা খুবই পাওয়ারফুল সফটওয়্যার আছে। একটা হলো আমরা সবাই জানি যে অ্যাডোবি কোম্পানির অ্যাডোবি ইলাস্ট্রেটর, আরেকটা হলো কোরেল ড্র। আরেকটা সফটওয়্যারের নাম কি? কোরেল ড্র সফটওয়্যার। এই কোরেল ড্র সফটওয়্যার কিন্তু ফ্রিতে ইউজ করা যায়। আমরা যে কোনো জায়গায় ইন্টারনেটে কোরেল ড্র লিখে সার্চ করলে এটাকে ফ্রিতে, অফিসিয়াল সফটওয়্যারটাই আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। বাট এই সফটওয়্যারটা সাধারণত একটু ইউজার ফ্রেন্ডলি না, এটা ইউজ করতে, এইটা একটু ফিচারগুলো একটু জটিল। আমাদের ইলাস্ট্রেটরের ফিচারগুলো সহজ, এগুলো আমরা সাধারণত ইউনিভার্সাল ইউজ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করা হয়। এছাড়া ভেক্টর ডিজাইনের জন্য কোরেল ড্র এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটাই একই কাজে ব্যবহার করা যায়। কথা কি বোঝা গেল? এবারে দেখেন আমরা তাহলে ইলাস্ট্রেটরের যে কাজগুলো করলাম, একটু ইলাস্ট্রেটর সফটওয়্যারটার মধ্যে চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ভার্সনটার দিকে একটু আসি, খেয়াল করেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর
এর মধ্যে 2020 থেকে শুরু করে 20, 21, 22, 23, 24, 25, 26 যেটা ইউজ করেন সবগুলো ইউজ করা যাবে। এর মধ্যে আমরা যেটা ইউজ করব এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020। সিসি মানে কি? সিসি মানে কি স্যার? সিসি মানে হলো ক্রিয়েটিভ ক্লাউড, মনে থাকবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েটিভ ক্লাউড 2020 ইউজ করব আমরা। 2000 কত ইউজ করব? অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েটিভ ক্লাউড 2020 আমরা ইউজ করব। তো এখন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 যখন ইউজ করব, এটাকে আমরা একটু ওপেন করে নেই, একটু ওয়েট করেন। আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যেভাবে ওপেন করেছি এখান থেকে সেইভাবে যদি ইলাস্ট্রেটর লিখে সার্চ করি, আমার পিসিতে যদি এটা থাকে তাহলে এটা এরকম ওপেন হবে। এই যে ওপেন হওয়ার সময় যে স্ক্রিনে যে চিত্রটা দেখাচ্ছে এইটাকে বলা হয় ইলাস্ট্রেটর ওপেনিং স্ক্রিন। কি বলা হয়? ইলাস্ট্রেটর 2020 ওপেনিং স্ক্রিন। এই যে আমার সফটওয়্যারটা যখন ওপেন হয়ে গেল, এইরকম একটা ইন্টারফেস, এইরকম একটা পেজ আপনাদের সামনে শো করবে। ঠিক আছে, আমরা এগুলো ফেলাই দিই। এখন এই যে স্ক্রিনটা আমার এখানে শো করলো, এটার ভিতর থেকে আপনি এখানে একটা ক্রিয়েট নিউ অপশন আছে এবং ফাইলে ক্লিক করলেও নিউ অপশন পাবেন। আর এখান থেকেও ক্রিয়েট নিউ নামে একটা অপশন পাবেন এবং এখানে এই নিচের দিকে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাবেন এইগুলো হলো রিসেন্টলি আমরা যে ডিজাইনগুলো করেছিলাম সেইগুলো। আপনারা যারা আজকে ফার্স্ট সফটওয়্যার ওপেন করেছেন আপনাদের কাছে এইগুলো শো করবে না। ঠিক আছে, তো আমরা তাহলে কি করেছি, এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা এরকম ওপেন। তাহলে আমরা যখন এটাকে ক্লিক করলাম তো নিউ ডকুমেন্টে গেলাম তখন আমাদের সামনে এইরকম একটা অপশন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্লিয়ার? এই ইন্টারফেস থেকে আমরা রিসেন্টলি যে যে সাইজগুলো নিয়ে কাজ করেছি, এই যে লাস্ট 2000 বাই 2000 পিক্সেল নিয়ে কাজ করেছিলাম এটা দেখাচ্ছে, তারপরে A4 সাইজ নিয়ে কাজ করেছিলাম এটা সবগুলো শো করছে। রিসেন্টলি আমি যে কাজগুলো করেছি রিসেন্ট কাজগুলো এখানে শো করছে। এরপরে আসেন সেভড। এই সেভড এর কাজ কি? এখানে আমরা যদি কোনো কাজ করে যদি টেমপ্লেট সেভ করে রাখি সেইটা এখানে দেখা যাবে। এরপরে আছে মোবাইল। খেয়াল করেন, আমরা যদি মোবাইল স্ক্রিনের মতো সাইজ নিয়ে কোনো ডিজাইন করতে যাই, সাপোজ আমরা যদি আইফোন এক্স এই যে এটার মতো ডিজাইন করতে যাই, তারপর আইফোন 6, 7, 6, 7, 8 প্লাস এইগুলোর নিয়ে ডিজাইন করতে যাই, তাহলে এইরকম স্ক্রিন স্যামসাং গুগল পিক্সেল এইগুলোর মতো যদি ডিজাইন করতে যাই তাহলে এই মাপগুলো এখানে দেওয়া আছে। ক্লিয়ার? তারপর যদি ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করতে যাই, খেয়াল করবেন এখানে এই যে ওয়েবসাইটের জন্য কিছু উপযুক্ত ডিজাইন এখানে সেট করা আছে। এখান থেকে যে পেজটা আপনি নেবেন এটা দিয়ে ওয়েবসাইটের মধ্যে আপনি ডিজাইনগুলো ওয়েবসাইটের জন্য সুইটেবল হবে। এরপরে দেখেন আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। কি আছে? ফিল্ম অ্যান্ড ভিডিও। ঠিক আছে, এইটার মধ্যে কি আছে দেখেন, আমরা যদি ভিডিও খেয়াল করেন এটা কিন্তু ওইটা না। মনে করেন আপনি একটা সিনেমার পোস্টার ডিজাইন করবেন, ঠিক আছে, অথবা বড় ধরনের একটা 4K রেজলিউশন দিয়ে একটা তৈরি করবেন বিশাল সাইজি, ওই ক্ষেত্রে এবং এখানে ছোটখাটো ভিডিও তৈরি করতে পারবেন, খুবই ছোট। এগুলা খুব হাই রেজলিউশনে, খুব হাই কোয়ালিটির না, খুবই অল্প পরিসরে ফটোশপ দিয়া ভিডিও বানানো যায়, তবে সেটা খুবই অল্প। ঠিক আছে, এগুলো খুব বেশি কাজের না, এটা জাস্ট এখানে দিয়ে রাখা স্যাম্পল। বুঝা গেছে? এরপরে আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এই আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের মধ্যে এখানে পোস্টার পাবেন, আর্ট করার জন্য যা কিছু সরঞ্জামাদি আছে এগুলো সব আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এরপর দেখেন আমরা একটা কিছু বাদ রেখে আসছি, কোনটা বলেন তো? প্রিন্ট। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, প্রিন্ট। এই প্রিন্টের মধ্যে আসলে আমরা প্রিন্ট মিডিয়ার যত ডিজাইন আছে সব এখানে করতে পারবো। কিরকম খেয়াল করেন, এখানে এই যে পেজ পাচ্ছি, লেটার সাইজ,
A4 সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাবলেট সাইজ, A3, B3, A5 নাকি A3, B4, A5 এইগুলো সব হলো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট সাইজ নাকি। আমরা একটু খেয়াল করি, এখানে এই সাইজগুলো হলো প্রিন্ট করার জন্য আমরা এই ট্যাবটা ইউজ করবো। এটা প্রত্যেকটা কিন্তু এক একটা ট্যাব নাকি। এখান থেকে প্রিন্ট ট্যাবের মধ্যে যে ডিজাইনগুলো পাবো, এই ডিজাইনগুলোকে আমরা ইউজ করব হলো কোনো কিছু প্রিন্ট করার জন্য। বোঝা গেছে? ওকে, খেয়াল করি। এখন আসেন, এখানে আছে A4 লেটার, আরো বিভিন্নটা আছে। দেখেন এখানে আরেকটু ডান পাশে যদি আসি, আমরা একটু ডান দিকে খেয়াল করি। একদম ডান পাশে কিছু জায়গা আছে, এই যে এই জায়গাটা, হ্যাঁ, আমরা এতক্ষণ কিন্তু এই পাশটা দেখেছি, এই পাশটা দেখলাম, এবং এখানে এই যে অপশনটা আছে এইটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন এটার মধ্যে কি কি আছে খেয়াল করেন। এই প্রথমেই কি আছে, প্রথমেই আছে হলো এই যে একটা একটা নাম লেখার যে জায়গা আছে, এটা কি লেখা আছে? আনটাইটেলড, আনটাইটেলড ওয়ান, তাই না? এই আনটাইটেলড ওয়ান এটা হলো ফাইলের নাম। এইটাকে আমরা এডিট করে দেব। এটাকে কি করব? এডিট করে অন্য নাম দেব। আমরা ধরেন এখানে খেয়াল রাখবো একটা বিষয়, যখন ফাইলটা সেভ করব তখন যেন আমার ডিজাইন করা যায় এটাও যেন বোঝা যায়, এবং কি ডিজাইন করা এটাও যেন বোঝা যায়। এই ধরনের একটা ফাইল নেম খেয়াল, এই ধরনের একটা ফাইল নেম আমরা দিব। আচ্ছা, বোঝা গেছে? এই ধরনের একটা ফাইল নেম আমরা এখানে দিব। তারপর দেখেন, তো এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, আমরা যখন কোনো কাজ আপনাকে জমা দিতে বলবো তখন আপনি মাস্ট বি এটাতে এমন একটা ফাইলের নাম দিবেন যেটা দেখলে বোঝা যাবে যে এটা আপনার কাজ করা, এবং এটাতে কি কাজ করা সেটাও যেন ফাইলের নামটা দেখে বুঝতে পারি। ঠিক আছে, এরকম। এরপরে আসেন, এখানে আছে ওয়েট, এখানে আছে হাইট। আমরা যে ডিজাইনটা তৈরি করব, এটার এই ছবিটার হাইট কতটুকু হবে এবং এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে সেইটা আমরা এখান থেকে নির্ধারণ করে দেব। ঠিক আছে, এরপরে এই পাশে দেখেন লেখা আছে পয়েন্ট। এই পয়েন্টের কাজটা কি খেয়াল করি। এই পয়েন্টের মানে হলো, পয়েন্ট মানে তো আমরা জানি জানি না, পয়েন্ট মানে হলো এক একটা ফোঁটা পয়েন্ট নাকি। পয়েন্টের শর্ট ফর্ম হলো পিটি, পি আর হলো টি। এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে আমরা পিক্সেল পাবো। আমরা যদি পিক্সেল ডিজাইন করতে যাই যে কয় পিক্সেল বাই কত পিক্সেল নেব, সেটা এখান থেকে ক্লিক করে দিলে পয়েন্টটা পিক্সেল হয়ে যাবে। আবার এখান থেকে যদি পাইস আছে, ইঞ্চি আছে, আমরা যদি ধরেন যে একটা A4 সাইজের ডিজাইন করি, তাহলে ওটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি নেব আমরা জানি না। আমরা A4 সাইজের পেজের মাপ তো জানি জানি না। A4 সাইজের পেজের মাপ কত ছিল? 872 A4 সাইজে যে এটা ছিল সেটা ছিল কত আমরা বলছিলাম মনে নাই? 8.27 বাই 11.69। আচ্ছা, খেয়াল করেন, আমরা ধরেন এইখানে 8.27 লিখলাম, লেখার পরে পরবর্তী ট্যাবে আসার জন্য আমরা মাউস ইউজ করি, তাই না? মাউস দিয়ে এখানে ক্লিক করি, মাউস দিয়ে আবার এটা ক্লিক করি। কিন্তু তার চেয়ে স্মার্ট ওয়ে হইলো, আমি যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখন ইঞ্চির ঘরটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে অ্যারো চিহ্ন ক্লিক করি, দেখেন আমরা এই যে ফিট, এই যে ইঞ্চি, ফুট অ্যান্ড ইঞ্চ, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো সব চলে আসছে, তাই না? আমরা ট্যাব বাটন ক্লিক করে যত সম্ভব চেষ্টা করব কিবোর্ড ইউজ করার। ঠিক আছে, যতক্ষণ না যতক্ষণ যতটা বেশি কিবোর্ড ইউজ করা যায় আমরা ততটা ভালোভাবে ডিজাইনগুলো করতে পারবো। এরপরে আবার ট্যাব বাটন ক্লিক করলে দেখেন হাইট 11.69 এ চলে আসছে। তারপরে আসেন, এখানে আছে ওরিয়েন্টেশন। কি আছে? ওরিয়েন্টেশন কাকে বলে আমরা এটা আইকনটা দেখেই বুঝতে পারি যে একটা হলো লম্বা আকৃতির আর একটা হলো আড়াআড়ি আকৃতির, তাই না? ল্যান্ডস্কেপ মানে হলো আড়াআড়ি ভাবে আসবে, আর আর যদি আমরা দেখি এখানে যে লম্বা লম্বি আসছে তাহলে সেটা হলো পোর্ট্রেট। আমরা একটা ডিজাইনের সাইজ দিলামই হলো, প্রস্থ দিলাম 8.27 আর হাইট দিলাম 11.69। এটার হাইট বেশি ওয়েট কম, তাহলে এটা কি আড়াআড়ি হবে না লম্বালম্বি হবে? দৈর্ঘ্য বেশি হয়ে যাবে।
তাই না? এটা নিশ্চয়ই পোর্ট্রেট হবে নাকি? যদি আমরা এটাকে ল্যান্ডস্কেপ করতে যাই, তাহলে কি করতে হবে? এখানে ল্যান্ডস্কেপে ওরিয়েন্টেশনে ক্লিক করতে হবে। তাহলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে না? হাইট চেঞ্জ হয়ে ওয়েট হয়ে যাবে, ওয়েট চেঞ্জ হয়ে হাইট হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি এখানে পোর্ট্রেট ক্লিক করি, আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের বিষয়টা তো বুঝছি। এরপরে আমাদের আছে আর্টবোর্ড। এই আর্টবোর্ড কাকে বলে? আর্টবোর্ডটা আসলে কি? ভালোভাবে খেয়াল করবেন। আর্টবোর্ডটা আসলে তাহলে কি? আর্টবোর্ড হলো আমরা যখন কোনো ছবি আঁকতে যাই, ছোটবেলার কথা মনে করেন, যখন আমরা কোনো ছবি আঁকতে যাইতাম কি করতাম? একটা খাতা নিয়ে ফ্লোরের মধ্যে লেটকায় বসে পড়তাম, তাই না? বসে ছবি আঁকে টেকে যেরকম খুশি উঠে যেতাম। এরপরে যখন বড় হইলাম, যখন একটা আর্ট কলেজে ভর্তি হইলাম, তখন দেখলাম যে ছবি আঁকে অন্যভাবে। ছবি আঁকে কিরকম? একটা বোর্ড থাকে, বোর্ড এরকম একটা ইয়ার সাথে স্ট্যান্ডের সাথে দাঁড় করে নেই, সেই বোর্ডের সাথে ক্লিপ দিয়ে একটা আর্ট পেপার থাকে, ওই তার পাশে বিভিন্ন ধরনের রং তুলি টুলি এগুলা কালার কালার অনেক কিছু থাকে এলিমেন্ট, এইগুলা দিয়ে আমরা চুজ করে নিয়ে আঁকি, তাই না? তো এইখানে এই যে বোর্ডটা থাকে, ওই বোর্ডের মধ্যে একটা পেপার ক্লিপ করে অ্যাড করা থাকে, তাই না? এখন এই যে বোর্ডটা, ওই বোর্ডটাই হলো আর্ট বোর্ড। বোঝা গেছে? আর এই বোর্ডের মধ্যে একটা পেপার দিয়ে আমরা আর্ট করি। তো সেটা হইতে পারে যে আমরা এখন কিন্তু এই যে সাইজটা নিয়েছি 8.27 বাই 11.69, এটা কিন্তু আর্ট বোর্ডের সাইজ নিয়েছি, পেজের সাইজ না। কিসের সাইজ নিয়েছি? আর্ট বোর্ডের সাইজ। বোঝা গেছে? পৃষ্ঠার সাইজ কিন্তু এইটুক না। এখন আপনি যদি এইটুকুই ডিজাইন নেন, ডিজাইন করেন, তাহলে এইটুকুই করতে পারেন। ঠিক আছে? এই A4 সাইজে একটা আরেকটা পেজ নিয়ে এর মধ্যেই করতে পারেন। এটা আপনার ইচ্ছা। যতখানি আর্ট বোর্ড, বোর্ড যতখানি, অত বড় যদি একটা পেপার নিয়ে আপনি আর্ট করেন, তাহলে কোনো প্রবলেম আছে? একই তো হলো, তাই না? তাহলে আমরা বলতে পারি এইটা কিন্তু আর্ট বোর্ড, আর এর উপর আমরা ডিজাইন করব, ওইটা হলো ডিজাইনের জন্য আলাদা পেপার। ঠিক আছে? এবার আসেন, একদম এইগুলো এইগুলো সেট করাই হচ্ছে ডিজাইনকে সামনে, ডিজাইনের সব এলিমেন্টকে সামনে রেখে। বুঝা গেছে? এরপরে আসেন, দেখেন এখানে আছে আর্টবোর্ডের নাম্বার। আমরা একসাথে যদি 100টা আর্টবোর্ড এরকম পাশাপাশি রাখে একসাথে কাজ করি, 100টা ডিজাইন একসাথে করলাম, পারা যায় না? আমাদের এখানে একটা মিনিমাম একটা থেকে সর্বোচ্চ 1000টা পর্যন্ত আর্টবোর্ড নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করা যায়। বোঝা গেছে? তা আমরা যদি এখানে একটা আর্টবোর্ড নেই, তাহলে একটা বোর্ড আসবে, দুইটা নিলে দুইটা আসবে, যে কটা নিব ওই কটা পার্ট আমার সামনে, ডিজাইনের ওই কটা অংশ আমার এখানে চলে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? আর্টবোর্ডটা বুঝছি কিনা? এরপরে আছে দেখেন ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়া শুধুমাত্র এই জায়গা থেকেই দেওয়া যায় এমনটি না। ব্লিড এরিয়া আরো বিভিন্ন আরো একটা জায়গা থেকে এক দু জায়গা থেকে দেওয়া যায়, এটা পরে দেখবো। তো এখন এইখানে আসেন, ব্লিড এরিয়াটা আসলে কি তাহলে? দেখেন, খেয়াল করেন, মার্জিন আলাদা। শুনেন, ব্লিড এরিয়াটা হলো আমরা আমরা প্রেস মেশিনে কখনো গিয়েছি? প্রেস মেশিনে গেলে দেখবেন প্রেস মেশিনের যে প্রিন্ট যন্ত্রটা, এইটা অনেক বড়, এটা অনেক বড় থাকে। এটার মধ্যে একটা প্লেট দেওয়া থাকে, অনেক বড় একটা মেশিন এভাবে ঘুরতে থাকে। ওই প্রেস মেশিনের এক ছাপে কমপক্ষে 100, 150, 200, 1000, 2000 পোস্টারও এক প্রিন্টে বের হয়, এক ছাপায়। ঠিক আছে? তো এখন এই এক ছাপায় যদি আমি 100 পোস্টার বের করি, তাহলে এইটা কি আমরা একসাথে পাশাপাশি লাগানো থাকে, না মাঝখানে একটা ফাঁকা ফাঁকা জায়গা থাকে? একটা পোস্টারের পরে আর একটা পোস্টারের শুরুতে একটা মাঝে ফাঁকা জায়গা থাকবে না? ওইটা কেন থাকে? কাটার জন্য, তাই না? কাটিং এরিয়া, কাটিং মার্ক থাকে। ওই কাটিং মার্কের পরের অংশ হলো ব্লিড এরিয়া। কাটিং মার্ক কিন্তু আলাদা আরেকটা আছে, এটা দেখাবো। ঠিক আছে? বোঝা গেছে? কাটিং মার্ক আলাদা আছে। তো তারপরে এই অংশটা থাকে এরকম, এটার একটা একটা ইয়া দেওয়া হয়, পরিমাণ দিয়ে দেওয়া হয়। এটার আদর্শ মান হলো 3 মিলিমিটার। ইউনিভার্সাল পরিমাপ কত? 3 মিলিমিটার জায়গা এইটা রাখা হয় এজন্য, যাতে যখন ওই কাটিং মেশিন দিয়ে কাটা হবে, তখন যাতে একটু জায়গা ভাঁজ ভুজ হয়ে যায় না, ওই জায়গাটার কারণে যেন আমার মেইন ডিজাইনটা নষ্ট হয়ে না যায়। বোঝা গেছে? ওইটুকু জায়গা এক্সট্রা রাখা হয়, যাতে করে কি হয়,
যাতে করে প্রিন্ট আমার ডিজাইনটা মেইন এলিমেন্ট যেগুলো মেইন কন্টেন্ট কোনোভাবে নষ্ট না হয়। এইটা হলো ব্লিড মার্ক, ব্লিড এরিয়া, বোঝা গেছে? ওকে ফাইন। এই ব্লিড এরিয়া আরো অন্যান্য ভাবেও দেওয়া যায়, খেয়াল করেন। এরপরে আসেন আরেকটু নিচের দিকে আসলে আছে হলো এই জায়গাটাতে আসলে দেখেন এখানে আছে কালার মোড। কি আছে এখানে? কালার মোড কাকে বলে? আমরা একটা ডিজাইন যে করব ওইটা কোন মেথডে ডিজাইন করব, এইটা কার জন্য ডিজাইন করব, ডিজাইনটা করতে গেলে কালারের দুইটা মোড আছে। মোড মানে কি? ধরন, তাই না? দুই ধরনের আছে কালার, একটা হলো প্রিন্ট করার জন্য আর একটা হলো প্রিন্ট না করার জন্য। বোঝা গেছে? প্রিন্ট করতে হইলে আমাদের কালি লাগে, তাই না? কালি লাগে না? কালি, ইঙ্ক প্রয়োজন হয়। আর যদি প্রিন্ট না করি তাহলে কি আমাদের কালি দরকার আছে? না, দরকার নেই। তাহলে প্রিন্ট করি না কোন কোন ডিজাইন? এমন কয়েকটা ডিজাইনের নাম বলেন যেগুলো আমরা প্রিন্ট করি না। কি কি আছে? ইনস্টাগ্রাম পোস্টার আমরা কি প্রিন্ট করি? হ্যাঁ। ফেসবুক পোস্টার আমরা কি প্রিন্ট করি? ওয়েবসাইটের জন্য লোগো ডিজাইন করলাম, এটা কি প্রিন্ট করব কখনো? ওয়েবসাইটের জন্য একটা ব্যানার ডিজাইন করলাম, এটা কি কখনো প্রিন্ট হবে? হবে না। তাহলে এইগুলো হলো ওয়েবসাইটের জন্য কাজ করা। এই ওয়েবসাইটের জন্য যদি কাজ করতে যাই, যে কোনো সাইটের জন্য যেটা প্রিন্ট করব না, এইগুলোতে আমাদের কালি দরকার নাই। দরকার আছে যেটা, সেটা হলো আলো। কি দরকার আছে? আলো রোশনি দরকার আছে, যাতে কালার গুলো আমরা বুঝতে পারি। কালার আছে বাট কালি না কিন্তু। হ্যাঁ, কালার আলো দিয়ে কালার তৈরি করা যায় না। হ্যাঁ, আমাদের এইখানে তিনটা অপশন আছে, একটা হলো রেড, গ্রিন, ব্লু। এই তিনটার ফার্স্ট লেটার দিয়ে তৈরি হয়েছে আর জি বি। অর্থাৎ যদি আমরা কোনো কিছুকে প্রিন্ট না করি তাহলে ওইটার কালার মোড হবে আর জিবি কালার মোড। বোঝা গেছে? আর যদি প্রিন্ট করে ফেলি, প্রিন্ট করা লাগবে এরকম যে ডিজাইনটা করব, এটা হবে সিএমওয়াই কে, চারটা। সি ফর সায়ান, এন ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো, কে ফর ব্ল্যাক। হ্যাঁ, তাহলে তো এখানে তো কে আছে, দেখেন এই যে কে আছে, আর জিবি আর হলো সিএমওয়াই কে, তো কে ফর ব্ল্যাক। আচ্ছা এখানে আসেন, কে ফর হলো, আসলে এটা ছিল কি ব্ল্যাক, কি হবে? কি ব্ল্যাক। এই জন্য এটাকে কে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এটাকে কে দেওয়া হয়েছে কেন? কি ব্ল্যাক, এটার জন্য। বোঝা গেছে? কি ব্ল্যাক, কি ব্ল্যাকটাকে আমরা ব্ল্যাক বলে থাকি। বোঝা গেছে? যেটা একদম অ্যাকুরেট ব্ল্যাক, প্রপার ব্ল্যাক, এর মধ্যে আর কোনো কালারের মিক্সচার নাই, একদম জিরো জিরো। ঠিক আছে? কালার, এই ব্ল্যাক কালারের কোড নাম্বার কত? জিরো না? সবগুলো জিরো নাকি সবগুলো নাইন? কোনটা? সবগুলো জিরো। যাই হোক, খেয়াল করেন। জি, আর 8 জিবি হলো প্রিন্ট না করার জন্য, সোজা কথা। বুঝা গেছে? এরপরে দেখেন, এরপরে আছে হলো রাস্টার ইফেক্ট। এই রাস্টার ইফেক্টটা আসলে কি? আমরা যখন এটাকে একটা ছবি তৈরি করে এটাকে কনভার্ট করব যখন রাস্টারে, তখন এটা রেজলিউশন কেমন হবে দেখেন। যদি আমরা প্রিন্ট করতে যাই, অর্থাৎ যদি সিএমওয়াই কে কালার মোডে দেই, তাহলে এখানে হাই রেজলিউশন দিব 300 পিপিআই। পিপিআই মানে কি? পিক্সেল পার ইঞ্চি। পিক্সেল কি জিনিসটা তো আগেই বলেছি না? তাহলে 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে সেটা। তাহলে এক ইঞ্চিতে 300টা পিক্সেল থাকবে। ওইরকম স্কোয়ার সাইন, একটা ইঞ্চিতে 300 ওইরকম স্কোয়ার পিক্সেল থাকবে। বোঝা গেছে? এটা হলো হাই রেজলিউশন, এটাকে কি বলে? হাই রেজলিউশন। আর মিডিয়াম যেটা, এটা হলো 150। আর স্ক্রিনের জন্য যেটা লো রেজলিউশন, এটা হলো 72 পিপিআই। বোঝা গেছে? পিপিআই মানে হলো পিক্সেল পার ইঞ্চি, আর ডিপিআই মানে হলো ডট পার ইঞ্চি। মনে থাকবে? এবারে খেয়াল করেন, আমরা এবার এখান থেকে যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, খেয়াল করেন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে আমরা এতক্ষণ যে সেটআপ দিয়েছি এই সেটআপ মতো একটা আর্টবোর্ড শো করেছে। কি শো করেছে? এখানে একটা আর্টবোর্ড শো করেছে। ক্লিয়ার? আমরা যদি
এখানে আর্টবোর্ড একটা না দিয়ে খেয়াল করেন, যদি এখানে দুইটা দিতাম, এই যে দেখেন এখানে আর্টবোর্ডের ঘরে এক আছে না, আমি যদি এটা উপরে একটা আইকন আছে, এই যে উপরের দিকে অ্যারো চিহ্ন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে 2 3 4 এরকম বাড়তে থাকবে। আর এখানে ম্যানুয়ালি লিখে দিলেও এরকম হবে। দিয়ে আমরা দুইটা ক্লিক করে এখানে ওকে ক্লিক করলাম, দেখেন তো কয়টা হয়েছে এখন, এরকম পাশাপাশি দুইটা আমাদের আর্টবোর্ড এরকম চলে আসবে, ঠিক আছে। আর যদি এখানে তিনটা দিতাম, ধরেন এখানে যদি 100টা দিতাম, এখানে 100 দিলাম, ঠিক আছে। দেখেন কতগুলো আর্টবোর্ড চলে আসে, আসছে না? এই দেখেন আমরা একটু অল্টার ধরে এরকম জুম ইন করি, এই যে দেখেন এতগুলো আর্টবোর্ড, এখানে 100টা আর্টবোর্ড আছে, দেখছেন উপরে নিচে এরকম কিন্তু চলে আসছে। ওকে, এই যে আমাদের এক একটা করে এদিকে আসবো, এই নিচে নিচে এরকম আর্টবোর্ড 100টা আর্টবোর্ড চলে আসছে। ক্লিয়ার? এইরকম যতগুলো আর্টবোর্ড দিব, খেয়াল করবেন একটা বিষয়, আমরা যখন ডিজাইনটা শেষ, এইটা একটা পেজ যখন ক্রিয়েট হবে, এই জায়গাটাতে এসে আমরা এটা সেভ করব, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করব, কন্ট্রোল এস ক্লিক করে এইখানে এসে আমরা এটা অবশ্যই অবশ্যই সেভ করে নিব, ঠিক আছে। কোন জায়গায় সেভ করব সেটা এখান থেকে দেখাই দেব। এই যে আনটাইটেলড ওয়ান, এই নামের জন্য কোনো সেভিং ডকুমেন্টস আমি না পাই। ক্লিয়ার? এটা কিন্তু অটোমেটিক, এটাকে আমরা চেঞ্জ করে কি করব, আমাদের যে এটাকে আজকে ধরেন একটা ডিজাইন প্র্যাকটিস করলাম, তাই না, প্র্যাকটিস লিখে দিলাম, এই ধরেন প্র্যাকটিস, আজকের তারিখটা দিলাম 28/06/2026, ওকে। দিয়ে আমরা এখানে ডেস্কটপে, ডেস্কটপে ধরেন আমার নাম লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, রাইট বাটন ক্লিক করে যদি এখানে নিউ দেন, নিউ ক্লিক করলে এখানে ফোল্ডারে ক্লিক করলে এখানে একটা নতুন ফোল্ডার আসবে, এটার নাম ধরেন লিখে দিলেন আপনি, ঠিক আছে। এই যে এটার মধ্যে ক্লিক করে ডাবল ক্লিক করে এখান থেকে সেভ করে দিলেন। সেভ করা কি জটিল? সহজ নাকি? এই যে এখানে ওকে করে দিলেন, আমার এই ফাইলটা ওইখানে সেভ হয়ে গেল, তাই না। ধরেন এই যে এখান থেকে কোথায় গেছিলাম আমরা, মনে আছে, ডেস্কটপে, ডেস্কটপ থেকে এই যে এটার মধ্যে প্র্যাকটিস অনলি এটা সেভ করা আছে, রাইট। এই যে এটা ওকে করে দিলাম, সেভ হয়ে গেল। ক্লিয়ার? এখন আসেন আমরা, এই খেয়াল করেন, আমরা যদি এখন এটাকে এখানে এই আশেপাশে আরো কিছু আছে না, এগুলার মধ্যে খেয়াল করি, প্রথমে আছে এই উপরের দিকটাতে যাই, উপরের দিকে প্রথমে আছে ফাইল, তারপরে আছে এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো। উইন্ডো অপশনটাকে আমরা আগে একটু চিনব। খেয়াল খেয়াল করেন, এগুলো হলো, এগুলোকে কি বলা হয়, মেনু, মেনু, ঠিক আছে, মেনু বার। এই মেনু বারের মধ্যে দেখেন এখানে এই উইন্ডো অপশনে ক্লিক করলে অনেক কিছু এখান থেকে পাবো। আমাদের এই যে এরিয়াটা দেখলাম, চলো এটা আমরা একটু আগে দেখে আসি আরো ভালো করে, ইন্টারফেসটা দেখে আসি। এই ইন্টারফেসের মধ্যে প্রথমে যা কিছু আছে, এই যে বাম পাশে যেগুলো আছে, বাম পাশে যেগুলো আছে এগুলোকে কি বলে, বাম পাশের এইগুলোকে বলা হলো টুলবার, তাই না। এর মধ্যে অনেক কিছু আছে, এই যে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, পেন টুল, টেক্সট টুল, লাইন টুল, শেপ টুল, ইরেজার টুল, এই এটা হলো আপনার ইয়া টুল, রোটেট টুল, ঠিক আছে, শেপ বিল্ডার টুল, এখানে প্রচুর ধরনের হ্যান্ড টুল আছে, ফিল মিল, অনেক কিছু আছে, গ্রেডিয়েন্ট টুল আছে। এইগুলো নিয়ে আমরা মূলত কাজ করব, এবং প্রত্যেকটাতে যখন ক্লিক করব তখন আমাদের এই পাশের এই অংশটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর এই ফাইল অংশ এইগুলোর মধ্যে আছে, এবং এই ডান পাশের এই যে অংশটুকু আছে এইটুকু হলো প্রপার্টিজ প্যানেল। এখানে একটা ডিজাইন করলে তার মাপ অথবা একটা শেপ নিলে তার হাইট ওয়াইট চেঞ্জ করতে পারবো। আর এই যে জায়গাটা, এই আরেকটা জায়গা আছে বুঝছেন, এই জায়গাটা হলো আরেকটা প্যানেল, এটাকে আমরা যখন উইন্ডোজ থেকে রিস্টোর দিব এখানে অনেকগুলো অপশন পাবো, বুঝা গেছে। প্রপার্টিজ প্যানেলেরই একটা অংশের মধ্যে এই জায়গাটাতেও আমরা কাজ করব, ওকে। এবার দেখেন আমাদের উইন্ডো অপশনটা কি জন্য আলোচনায় আসলো। উইন্ডো অপশনের উইন্ডো কোনটা বলেন তো, এই টোটাল যেটা আছে টোটালটাই একটা
উইন্ডো, ঠিক আছে? এই টোটাল পেজটা অর্থাৎ টোটাল ফাইলের যতটুকু জায়গা দেখা যায় এবং যা যা দেখা যায় না সব সহই টোটালটা একটা একটা উইন্ডো। ক্লিয়ার? এখন আসেন এই উইন্ডোতে আসলে এখানে আছে ওয়ার্ক স্পেস। কি আছে এখানে? এই ওয়ার্ক স্পেসটা বুঝি আগে। ওয়ার্ক স্পেস আসলে কোনটা? আমরা যতটুকু জায়গায় কাজ করছি এই টোটাল জায়গাটা হলো ওয়ার্ক স্পেস, ঠিক আছে? কাজের জায়গা নাকি? এখন এখানে যদি আমরা উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে আসি, খেয়াল করেন প্রথমেই আছে কি? প্রথমে আছে অটোমেশন। আমরা যদি অটোমেশনের কাজ করি তাহলে এটাতে টিক চিহ্ন দিয়ে রাখবো, ঠিক আছে? আমরা তো নিশ্চয়ই অটোমেশনের কাজ করছি না, তাই না? আমরা করছি হলো বেসিক কিছু কাজ করছি এখানে। এই কাজটা করার জন্য আমরা মাস্ট বি এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করে রাখবো। কি করব? এসেনশিয়াল ক্লাসিক। আমরা যদি ধরেন এখান থেকে এসেনশিয়ালে ক্লিক করে রাখলাম, এই যে এসেনশিয়াল আছে না, দেখেন এসেনশিয়ালে যখন ক্লিক করবেন দেখেন তো আমি যে টুলগুলো আগে ছিল ওইগুলো কিছু আছে? টুলগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার যদি উইন্ডো থেকে এই ইয়াতে কি বলে এখানে এসে অটোমেশনে ক্লিক করি, দেখেন টুলগুলো চেঞ্জ হয়েছে না? আরো কি কি এই পাশে আসছে এগুলো আমরা চিনিও না, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা দেখাইও না কাজ। ওকে, তারপরে দেখেন এখানে এই ওয়ার্ক স্পেসে এসে এরপরে আছে লেআউট, প্রিন্টিং, প্রিন্টিং প্রুফিং। আমরা এখান থেকে কোনটা রাখবো? শুধু এসেনশিয়াল ক্লাসিক। তাহলে এখানে আমাদের যতগুলো টুল প্রয়োজন সবগুলো টুল আমরা এখানে পাবো। তো মাঝে মাঝে যদি আমাদের এখান থেকে ধরেন এটা মুছে গেছে, এটাকে এরকম টান দিয়ে আনছি, এই পাশ থেকে হারাই গেছে, নাই হয়ে গেছে, আছে এখন আর নাই, চলে গেছে। এখন আমরা কি করব? উইন্ডো অপশনে যাব, ওয়ার্ক স্পেসে গিয়ে এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক ক্লিক করে দেব। তাহলে দেখবেন জায়গাটা আবার জায়গায় চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? এর প্রত্যেকটা জিনিস কিন্তু মুভ করা যায়। দেখেন এই যে টুল প্যানেল, এটাকে ধরে যদি আপনি এরকম নাড়াচাড়া করেন, টান দেন, দেখবেন আপনি এই পাশে এনে রাখলে এই পাশে চলে আসবে। ধরেন আমি এটা এই পাশে রাখতে চাই, দেখছেন এই পাশে চলে আসছে, ঠিক আছে? আবার যদি এই পাশে যেখানে ছিল এখানে রাখতে চান, এখানে ক্লিক করে রেখে দিবেন, এই যে এখানে মিলে গেছে। বুঝা গেল? এখন আসেন এখানে প্রথম অপশনটা কি আছে। আচ্ছা এইগুলো আমরা নেক্সট টপিক একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা আমরা যতটুকু পড়ছি এটুকু একটু রিভাইজ